বাংলাদেশের যে ট্যাক্স জিডিপি যে রেশিও আপনারা যদি দেখেন 2021 সালের পরের থেকে এটা খুব নেমে যাচ্ছে। এটা কোভিডের পরের থেকে এটা এখন এমন একটা জায়গায় এসছে যে সেই জায়গায় আপনার এখন এই বছর 5 মাসে আমাদের রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 1,69,000 কোটি টাকা আমাদের কালেকশনের টার্গেট ছিল, সেটা হয়েছে 1,26,000 কোটি টাকার একটু বেশি। তো সেই জায়গায় আসলে ভ্যাটটা আমাদের মানে যে জায়গায় আমরা দেখছি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এবং এই আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারাইং রেট ছিল, কিছু কিছু ক্ষেত্রে 3%, কিছু কিছু ক্ষেত্রে আর একটু বেশি। পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই 15%-এ আনতে, যাতে এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয়। সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে। লিকেজটাকে কমানোটা আমাদের খুব দরকার। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায়। আপনি দেখেছেন যে চিফ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন, আগে যখন 250-300 জনের বহর নিয়ে যেত, আমাদের এখানে বেয়ারলি এটা 40-50 জনের উপরে উঠেই না। এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয়, সিকিউরিটির এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছেন। কিন্তু এটা আগে যেটা ছিল, এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি, আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে। আপনি একটা কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন, করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ওই পারে যে তিনি রেস্ট নেবেন সেই জন্য 450 কোটি টাকা দিয়ে উনি হোটেল করে 7 স্টার হোটেল করেছেন। এটা কার টাকায়? সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না, এটা মানুষের, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা। এরকম অপচয় আপনারা যদি দেখেন, এটার পুরো খুব ওই ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন, আরও 12 জন এক্সপার্টের সহ। আপনার পুরোটা যদি পড়েন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি পুরোটা পড়বেন, কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। তার কিছু নমুনা এখন আপনার ব্রিটিশ প্রেসে দেখছেন। তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। আপনি ট্যাক্স জিডিপির কমে যাওয়া মানে হচ্ছে আপনার যেই ঋণ আপনি করছেন সে এমনও হতে পারে যে আপনার ঋণ শোধ করা সম্ভব না হতে পারবে, বা বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট নিডগুলো লাগে সেগুলো আপনার হয়তো বা এক্সপেন্ডিচার মিট করতে পারছেন না। তো সেই জায়গাকে বিচার করে এটা করা হয়েছে। এবং আমরা আশা করছি বাংলাদেশের এই সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে। Thank you. Any other question? If you have any question, please, you can raise your hand. And আমরা তাদের কথাগুলো শুনছি, এইটাই আমরা বলতে পারি। পুরো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনি জানেন একটা টাস্ক ফোর্স কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে। আমরা ফার্স্টে আমরা দেখছি যে কিভাবে এই টাকাগুলো আনা যায়, এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। আরেকটা হচ্ছে যে এই সংক্রান্ত যেই চুরি তো আনলিমিটেড হয়েছে, সেই চুরিটাকে আগে ডিটেক্ট করা, ট্রেস করা, কোথায় কোথায় চুরির টাকাটা রেখেছেন, কিভাবে চুরি। আপনিও আজকেও দেখেছেন যে এই যে 60 কাঠার জমির উপরে ওরা যে পূর্বাঞ্চলে যে জমিগুলো করে নিয়েছেন সেটার উপর আজকে একটা কেস হয়েছে।
তো আমরা আগে লোকেট করছি, আমরা দেখছি কোথায় কোথায় কিভাবে টাকাগুলো গিয়েছে, সাইফন অফ কীভাবে হয়েছে, কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে। আর এটা আপনি নিজে জানেন, আপনি যেহেতু এই কাজগুলো করছেন, আপনি দেখছেন যে কতটা আপনার, আমি জানি না, আপনি একটা রিপোর্ট করেছিলেন একজন অলিগার্ককে নিয়ে, আপনি হয়তো 3-4 মাস আপনার লেগে গেছে জাস্ট একটা রিপোর্টের কিছু ইনফরমেশন আনতে। আমাদের যেটা হচ্ছে যেহেতু আমরা গভর্নমেন্ট আরও পিন পয়েন্ট করতে হয় কোথায় আমরা কিভাবে টাকাটা গিয়েছে, কিভাবে চুরিটা হয়েছে, এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করে কোথায় এটা নিয়ে গেছে। তো সেই জিনিসটার জন্য যা যা করা লাগে আমরা সেই কাজে আপনারা দেখেছেন যে আমরা অ্যান্টি করাপশন কমিশনকে পুনর্গঠন করেছি, সেন্ট্রাল ব্যাংকে আমরা স্ট্রেংথেন করেছি, সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং ডিপার্টমেন্টকে স্ট্রেংথেন করা হয়েছে, BFIQ স্ট্রেংথেন করা হচ্ছে। এবং এটা এবং সাথে যেটা হচ্ছে যে আমরা পুরো যারা যে সমস্ত জায়গায় চলে গেছে, সেটা যেই দেশই হোক, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি, তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে, তুমি আমাদেরকে সে কোঅপারেট করো। এবং আমরা ওভারওয়েলমিং সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি। আমরা স্পেসিফিক কোনো কান্ট্রির কথা বলবো না, বাট আমরা সবার সাথে কন্ট্যাক্ট করছি এবং আমরা বলবো যে আমরা ওভারওয়েলমিং সাপোর্ট পাচ্ছি, সবার কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি। আপনি যেটা বললেন একটু অনেকটা সুইপিং কমেন্ট টাইপের হয়ে গেল। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে। আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। আমি রঞ্জন বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম, আমরা গণমাধ্যমে বাধা সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে IMF এর যেটা কথা বললেন, আমাদের এখানেও তো ইকোনমিস্টরা আছেন, ঠিক না? আমরা IMF এর কথাটাই বা কেন নিব? তারাও তো বুঝছেন যে কি কাজটা করতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির খুবই দরকার। আপনার যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে, আপনি নিজেই দেখবেন যে না আপনার টাকার মান কমে যাচ্ছে। আপনার 120 টাকা ডলার, এখন আপনি 125 টাকায় ডলার কিনছেন, একটা সময় আসবে আপনার 190 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন, ইনি এই বলবেন যে না তোমাদের ট্যাক্সের জায়গাটায়। আপনি দেখেন না 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। এই খরচটা তো আমার মেটাতে হবে, ঠিক না? তো সেই জন্য আসলে আপনি যেটা বলছেন সেটা আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন, বাট আমাদের যারা ইকোনমিস্ট, আমাদের যিনি সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, উনি খুবই ভালো বুঝেন। আমাদের যিনি ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন, উনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, উনি এগুলো খুব ভালো বুঝেন। আমাদের যারা পুরো ইকোনমিক টিম, আমি বলবো যে বাংলাদেশের বেস্ট ইকোনমিক টিম হিস্ট্রিতে, তারা তো সেভাবে তাদের প্ল্যানিংটা ডিভাইস করছেন, কিভাবে প্ল্যান করবেন। তো আর একটা যেটা বললেন যে সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের অ্যাডভাইজার মহোদয় ফজলুল কবির খান কিন্তু বলেছেন। হ্যাঁ, আর সত্যিকার অর্থে যে আপনি যে জ্বালানির যে সাইডটা বললেন না, এটা একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট, সেই জায়গাটার থেকে এটা র্যাশনালাইজ করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা বাড়বে। আমরা চাই যে তারা গ্লোবালি কম্পিটিটিভ হোক। অজনপ্রিয় হওয়ার তো আমি কোনো কোশ্চেনই দেখছি না। অজনপ্রিয় বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছেন। এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরও বোঝানো যে আসলে কেন করেছেন, প্রেক্ষাপটটা কী, এটা জানানোটা খুব আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য। আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কী। আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, আপনি দেখেন না কোথায় কোথায় অপচয়টা হয়েছে। এটা তো মানে ইয়ত্তা নাই, আপনি একটা না, মোটেও না। আমার মনে হয় যে আমরা যদি ফিনান্সিয়াল হেলথ দেশের ভালো হয়, সেটা বরঞ্চ ইনফ্লেশনকে কমিয়ে আনে। হ্যাঁ, এটা নিয়ে আপনি বড় বড় ইকোনমিস্টের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ,
আর একটা যে জিনিসটা আপনি কি বললেন যে আইএমএফ এর সাথে, আইএমএফ এর লোনটাই মুখ্য না, আইএমএফ এর একটা বড় জিনিস হচ্ছে আইএমএফ এর সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, আইএমএফ এর সাথে সম্পর্ক তৈরি মানে ওরা পৃথিবীতে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য ওরা বেস্ট সাজেশনগুলো দেয়, এটা গ্লোবালি স্বীকৃত। আর আইএমএফ যেখানে যায়, আইএমএফ ঋণ দেওয়া মানে হচ্ছে তখন হয় কি ওকে সামনে রেখে অন্যান্যরা আসে, ওয়ার্ল্ড ব্যাংক আসে, এডিবি আসে, এআইআইবি আসে, অন্যান্য বায়োলেটারাল ডোনার লাইকে জাপান আসে, এরা এসে তখন ওরা দেখে যে না আইএমএফ এর এখানে সার্টিফিকেট আছে যে এরা এখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে, তখন সবাই আসে। এবং এটা বাংলাদেশের বাইরের থেকে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্য এটা খুবই বিগ রোল প্লে করে। আপনি যখন বাইরের থেকে একটা ইনভেস্টমেন্ট আনতে যাবেন বাংলাদেশে, একটা বড় কোম্পানি ইনভেস্ট করার আগে সে আগে আইএমএফ এর রিপোর্টটা পড়ে যে বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের কী অবস্থা, বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা কী জন্য। আর বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের ক্ষেত্রে আপনি যেটা হয় যে আপনি যত ভালো রেভিনিউ থাকবে তত আপনার বেটার আপনার এক্সচেঞ্জ মার্কেটটা ততটা স্ট্যাবল হবে। আর এক্সচেঞ্জ মার্কেট স্ট্যাবল থাকা মানে হচ্ছে জিনিসপত্রের দামটা স্ট্যাবল থাকা। তা আপনি যেভাবে সরলভাবে দেখছেন এটা 1 প্লাস 1 করলে হয়তো বা 2 হয়, কিন্তু এটা কিন্তু এখানে যারা এই প্ল্যান যারা করেছেন, যারা এইটা ইয়েছে, তারা সবাই বোদ্ধা ইকোনমিস্ট, তারা জানেন তারা কি করছেন। আচ্ছা, আমাদের সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে উভয় দেশের মধ্যে মোট 4টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তিসমূহ নিম্নরূপ: 1. ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 1974, ওটার ব্রিফ অ্যান্ড ডিসপোজাল অফ অনক্লেভস অ্যান্ড ডিসপিউটেড ল্যান্ডস, এটা ব্র্যাকেটে। জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার, এটা হলো 2 হচ্ছে জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটিস 1975, এটাকে ব্র্যাকেটে বলে হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট গাইডলাইন্স। সি মানে 3, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট প্রোটোকল 2011, ব্র্যাকেটে হচ্ছে এক্সচেঞ্জ অফ অনক্লেভস, ডিসপোজাল অফ ডিসপিউটেড ল্যান্ড। আর 4 বা ডি, কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান 2011, বর্ডার প্যাট্রোলিং, ফ্ল্যাগ মিটিং অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স, ব্র্যাকেটে এই। আর ভারত বাংলাদেশের যুগ্ম সীমান্ত নির্দেশাবলী 1975 সাল অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের 150 গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্যতা মানে ডিফেন্স পটেনশিয়ালিটি সম্বলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। 5 মাসে আমাদের রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 1,69,000 কোটি টাকা আমাদের কালেকশনের টার্গেট ছিল, সেটা হয়েছে 1,26,000 কোটি টাকার একটু বেশি। তো সেই জায়গায় আসলে ভ্যাটটা আমাদের মানে যে জায়গায় আমরা দিচ্ছি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য, বলবো যে বাংলাদেশেরটাও হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এবং এই আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারাইং রেট ছিল, কিছু কিছু ক্ষেত্রে 3%, কিছু কিছু ক্ষেত্রে আর একটু বেশি। পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই 15%-এ আনতে, যাতে এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয়। সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে, লিকেজটাকে কমানোটা আমাদের খুব দরকার। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্টে আসার পরের থেকে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের খরচটা কত কমানো যায়। আপনি দেখেছেন যে চিফ অ্যাডভাইজার যখন বিদেশ যাচ্ছেন, আগে যখন 250-300 জনের বহর নিয়ে যেত, আমাদের এখানে বেয়ারলি এটা 40-50 জনের উপরে উঠেই না। এবং তাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওনার সিকিউরিটিটা যেহেতু আমাদের দেখতে হয়, সিকিউরিটির
এসপেক্টেই আমরা বেশি সংখ্যক লোক যাচ্ছেন। কিন্তু এটা আগে যেটা ছিল, এবং আগে আপনি দেখেন যে আমরা যে ইকোনমিকটা ইনহেরিট করছি, আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে। আপনি একটা কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন, করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ওই পারে যে তিনি রেস্ট নেবেন সেই জন্য 450 কোটি টাকা দিয়ে উনি হোটেল করে 7 স্টার হোটেল করেছেন। এটা কার টাকায়? সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না, এটা মানুষের, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা। এরকম অপচয় আপনারা যদি দেখেন, এটার পুরো খুব ওই ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন, আরও 12 জন এক্সপার্টের সহ, আপনার পুরোটা যদি পড়েন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি পুরোটা পড়বেন, কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। তার কিছু নমুনা এখন আপনার ব্রিটিশ প্রেসে দেখছেন। তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। আপনি ট্যাক্স জিডিপির কমে যাওয়া মানে হচ্ছে আপনার যেই ঋণ আপনি করছেন সে এমনও হতে পারে যে আপনার ঋণ শোধ করা সম্ভব না হতে পারবে, বা বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট নিডগুলো লাগে সেগুলো আপনার হয়তো বা এক্সপেন্ডিচার মিট করতে পারছেন না। তো সেই জায়গাকে বিচার করে এটা করা হয়েছে, এবং আমরা আশা করছি বাংলাদেশের এই সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে। Thank you. Any other question? If you have any question, please, you can raise your hand. And বাড়িয়েছেন সেটি প্রত্যাহারে গতকালকে জাতীয় নাগরিক কমিটি সংবাদ সম্মেলন করে বলেছে যে মানুষের জীবনমানকে আরো দুর্বিষহ করে তুলবে। তো তারা বলেছে যে তারা কতগুলো বিকল্প প্রস্তাবও দিয়েছে, সেক্ষেত্রে তত্ত্ব করে আওতায় বাড়ানোর কথা বলেছে। কারণ যেটা হয়েছে সেটাতে তো সব ধরনের মানুষের উপরে একটা চাপ বাড়বে, সেটা প্রত্যাহার কিংবা পুনর্বিবেচনা কিংবা আরো কমানোর কোনো গভর্নমেন্টের ভাবনা আছে কিনা? আমরা তাদের কথাগুলো শুনছি, এইটাই আমরা বলতে পারি। আচ্ছা, উনি আগে বলুক, ওই যে জায়মা ইসলাম উনি বলবেন। আমাদের এখনো পর্যন্ত আপনি যেটা কথা বলছেন যে জনগণের টাকা অপচয় করে তারা দেশে বিদেশে বিভিন্ন ধরনের সম্পদ করেছেন, ওইগুলো কোনোভাবে স্যাংশন করা, প্রোভ করা, অথবা ওই সম্পদগুলোর উপরে কোনোভাবে ট্যাক্স বসানো, এই ধরনের কোনো কাজ কি চলছে সরকারের এখান থেকে? এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনি জানেন একটা টাস্ক ফোর্স কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে। আমরা ফার্স্টে আমরা দেখছি যে কিভাবে টাকাগুলো আনা যায়, এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। আরেকটা হচ্ছে যে এই সংক্রান্ত যেই চুরি তো আনলিমিটেড হয়েছে, সেই চুরিটাকে আগে ডিটেক্ট করা, ট্রেস করা, কোথায় কোথায় চুরির টাকাটা রেখেছেন, কিভাবে চুরি। আপনারা আজকেও দেখেছেন যে এই যে 60 কাঠার জমির উপরে ওরা যে পূর্বাঞ্চলে যে জমিগুলো করে নিয়েছেন সেটার উপর আজকে একটা কেস হয়েছে। তো আমরা আগে লোকেট করছি, আমরা দেখছি কোথায় কোথায় কিভাবে টাকাগুলো গিয়েছে, সাইফন অফ কিভাবে হয়েছে, কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে। আর এটা আপনি নিজে জানেন, আপনি যেহেতু এই কাজগুলো করছেন, আপনি দেখছেন যে কতটা আপনার, আমি জানি না, আপনি একটা রিপোর্ট করেছিলেন একজন অলিগারকে নিয়ে, আপনি হয়তো বা 3-4 মাস আপনার লেগে গেছে জাস্ট একটা রিপোর্টের কিছু ইনফরমেশন আনতে। আমাদের যেটা হচ্ছে যেহেতু আমরা গভর্নমেন্ট আরও পিন পয়েন্ট করতে হয় কোথায় আমরা কিভাবে টাকাটা গিয়েছে, কিভাবে চুরিটা হয়েছে, এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করে কোথায় এটা নিয়ে গেছে। তো সেই জিনিসটার জন্য যা যা করা লাগে আমরা সেই কাজে আপনারা দেখেছেন যে আমরা অ্যান্টি করাপশন কমিশনকে পুনর্গঠন করেছি, সেন্ট্রাল ব্যাংকে আমরা স্ট্রেংথেন করেছি, সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং ডিপার্টমেন্টকে স্ট্রেংথেন করা হয়েছে, BFIQ স্ট্রেংথেন করা হচ্ছে। এবং এটা একটা, এবং সাথে যেটা হচ্ছে যে আমরা পুরো যারা যে সমস্ত জায়গায় চলে গেছে, সেটা যেই দেশই হোক, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি, তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে, তুমি আমাদেরকে সে কোঅপারেট করো। এবং আমরা
ওভারওয়েলমিং সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি। আমরা স্পেসিফিক কোনো কান্ট্রির কথা বলবো না, বাট আমরা সবার সাথে কন্ট্যাক্ট করছি এবং আমরা বলবো যে আমরা ওভারওয়েলমিং সাপোর্ট পাচ্ছি, সবার কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি। জি ভাই, আমি অমিত সুপাল, আমি দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি। যে ভ্যাট ট্যাক্সের যেটা কথা আপনি বললেন, এটা হয়তো ইন দ্য লং রান মানুষের জন্য কল্যাণ হবে বা দেশের জন্য কল্যাণ হবে বা ভালো হবে, কিন্তু এই ভ্যাট ট্যাক্স আরোপের ফলে যেটা হবে সাধারণ মানুষের উপরে কিন্তু একটা বড় খড়গ নেমে আসবে। কারণ আলটিমেটলি অনেক জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু মানে আয় কিন্তু ওইভাবে বাড়ছে না। এবং ইতিমধ্যে আপনি দেখেন যে রেস্তোরাঁ মালিক সমিতি তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা রেস্টুরেন্ট দখলে বন্ধ করে দিবে। তো এইরকম হয়তো আরো যারা স্টেক হোল্ডার আছে তাদের ভেতরে একটা চাপ পড়বে। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে সাধারণ মানুষের মধ্যে চাপটা পড়বে, কিন্তু তাদের আয় তো বাড়েনি, তো তারা সেটা কিভাবে সামাল দেবে? আমার মনে হয় যে আপনি যেটা বললেন একটু অনেকটা সুইপিং কমেন্ট টাইপের হয়ে গেল। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে। আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। আমি রকুনুজ্জামান অর্জন বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম। আমরা গণমাধ্যমে দেখেছি যে এই ভ্যাট যেটা ন্যাশনালাইজ করা হয়েছে 15% অনেক জায়গায় বাড়ানো হয়েছে, এটা মূলত IMF এর ঋণ যে গ্রহণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, সেই IMF এর চাপের কারণে বা শর্তের কারণে এটা গ্রহণ করা হয়েছে। আমি এইটা একটা বিষয় জানতে চাচ্ছি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ভ্যাটের পাশাপাশি গ্যাসের দামও বাড়ানো হয়েছে, বিশেষ করে নতুন শিল্পে যারা গ্যাস নিবে তাদেরকে দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হবে। এই সিদ্ধান্তটি কি নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না? প্রথম কথা হচ্ছে যে IMF এর যেটা কথা বললেন, আমাদের এখানেও তো ইকোনমিস্টরা আছেন, ঠিক না? আমরা IMF এর কথাটাই বা কেন নিব? তারাও তো বুঝছেন যে কি কাজটা করতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির খুবই দরকার। আপনার যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে, আপনি নিজেই দেখবেন যে না আপনার টাকার মান কমে যাচ্ছে। আপনার 120 টাকা ডলার, এখন আপনি 125 টাকায় ডলার কিনছেন, একটা সময় আসবে আপনার 190 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সব, এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন ইনি এই বলবেন যে না তোমাদের ট্যাক্সের জায়গাটা, আপনি দেখেন না 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। এই খরচটা তো আমার মেটাতে হবে, ঠিক না? তো সেই জন্য আসলে আপনি যেটা বলছেন সেটা আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন, বাট আমাদের যারা ইকোনমিস্ট, আমাদের যিনি সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, উনি খুবই ভালো বুঝেন। আমাদের যিনি ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন, উনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, উনি এগুলো খুব ভালো বুঝেন। আমাদের যারা পুরো ইকোনমিক টিম, আমি বলবো যে বাংলাদেশের বেস্ট ইকোনমিক টিম হিস্ট্রিতে, তারা তো সেভাবে তারা তাদের প্ল্যানিংটা ডিভাইস করছেন, কিভাবে প্ল্যান করবেন। তো আর একটা যেটা বললেন যে সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের অ্যাডভাইজার মহোদয় ফজলুল কবির খান কিন্তু বলেছেন। হ্যাঁ, আর সত্যিকার অর্থে যে আপনি যে জ্বালানির যে সাইডটা বললেন না, এটা একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট সেই জায়গাটার থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা